Hello, welcome back. And today's class is on clause. You know, clause is a very important topic for the students of SSC and HSC. যেটি বলছিলাম ক্লজ হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হয়তো কেউ প্রশ্ন করবে যে ক্লজ থেকে তো সরাসরি এসএসসি এবং এইচএসসিতে কখনোই প্রশ্ন আসে না। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি ক্লজ থেকে সরাসরি প্রশ্ন থাকে না, কিন্তু এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদেরকে এমন কিছু টপিক লিখতে হয় যেখানে ক্লজের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। যেমন আমরা বলতে পারি, আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করি, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা সিম্পল যখন করতে বলা হয়, তখন ক্লজ সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ বা সঠিক ধারণা না থাকে, তাহলে আমরা এই কাজগুলো ঠিকমতো করতে পারি না। এমনকি আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কাজ করি, সেখানেও ক্লজ সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হয়। আর এই জন্যে আজকে আমি ক্লজ নিয়ে আবারও একটি ক্লাস ডেডিকেট করছি। সো লেটস বিগিন। ক্লজের সংজ্ঞা নিয়ে আমরা একটু আলোকপাত করি। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ ইনক্লুডস আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। অর্থাৎ ক্লজ হচ্ছে শব্দ সমষ্টি যার একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। আমার কাছে ভালো লেগেছে মেরিয়ান ওয়েবস্টারের যে সংজ্ঞা সেখানে বলা হচ্ছে, ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস containing subject and predicate and functioning as a member of a complex or compound sentence. এই সংজ্ঞাটাকে আমরা যদি একটু বাংলায় বোঝার চেষ্টা করি, সেটি বলছে যে ক্লজ হচ্ছে শব্দ সমষ্টি যার একটি সাবজেক্ট এবং প্রেডিকেট রয়েছে এবং যেটি কোনো কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের সদস্য হিসেবে কাজ করে। এই দুইটা সংজ্ঞা পর্যালোচনা করার পরে ক্লজের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। ক্লজ হতে গেলে বা একটা ক্লজের কি আছে আমরা দেখি। তাহলে ক্লজের হচ্ছে প্রথমত রয়েছে কি, গ্রুপ অফ ওয়ার্ডস। হ্যাঁ, ক্লজ হতে গেলে শব্দ সমষ্টি হতে হবে, তার মানে একাধিক শব্দ থাকতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে কি, শুধু শব্দ সমষ্টি হলেই হবে না, ক্লজ হতে গেলে তার অবশ্যই কি থাকতে হবে, একটি সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা থাকতে হবে। আমরা জানি সাবজেক্ট মিনস যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়। তৃতীয়ত আমরা একটা জিনিস দেখি, সেটি হচ্ছে ক্লজ হতে গেলে ফাইনাইট ভার্ব থাকতে হবে অথবা প্রেডিকেট থাকতে হবে। আর আমরা জানি যে প্রেডিকেটগুলো একটা ভার্ব থেকেই শুরু হয়। ফাইনাইট ভার্ব, আমরা যখন ভার্ব নিয়ে আলোচনা করেছি সেখানে বলা হয়েছে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যেটি বাক্যে তার অর্থকে সম্পন্ন করতে পারে। তো আমার মনে হয় ক্লজের সংজ্ঞা দুইটা আলোচনা করার পরে এবং ক্লজের এই যে তিনটা যে বৈশিষ্ট্য আমরা দেখেছি, এগুলো দেখার পরে ক্লজ সম্পর্কে আর আমাদের সন্দেহ থাকে না। এবার আমরা দেখার চেষ্টা করব ক্লজের যে প্রকারভেদ রয়েছে, কাইন্ডস। মূলত ক্লজকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে মেন ক্লজ আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং আমরা দেখতে পাচ্ছি মেন ক্লজের আরও দুটি নাম আছে। মেন ক্লজকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। আরেক ধরনের ক্লজ রয়েছে, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সো এই দুই ধরনের ক্লজ নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। মেন ক্লজ কাকে বলবো? মেন ক্লজে বলা হচ্ছে, মেন ক্লজের যে নেচার, সেখানে প্রথমত বলা হচ্ছে ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স। অর্থাৎ সে একটা বাক্যের মতোই কাজ করতে পারে। মেন ক্লজগুলো বাক্যের মতো কাজ করবে। দ্বিতীয়ত আমরা দেখি কি, মেন ক্লজগুলো হচ্ছে গিভস কমপ্লিট সেন্স। সে একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। যেহেতু বাক্যের মতো কাজ করে, অবশ্যই মেন ক্লজগুলো পূর্ণ অর্থ প্রকাশ করবে। তৃতীয়ত আমরা দেখি যে টু মেন ক্লজেস ক্যান বি কানেক্টেড উইথ। দুইটা যদি মেন ক্লজ হয় তাহলে তারা কি দিয়ে যুক্ত হয়, এটা বোঝানোর জন্য আমি একটা অ্যাক্রোনিম ব্যবহার করছি আমরা এখানে একটি, সেটি হচ্ছে ফ্যান বয়েস, যার মানে হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই যে কনজাংশনস যেগুলো এখানে উল্লেখ করা হলো, এই কনজাংশনসগুলো আমরা দুইটা মেন ক্লজকে কানেক্ট করতে পারি। এখন একটা মেন ক্লজের একটা উদাহরণ আমরা নিতে পারি এখানে। এই যে এখানে আমি একটা বাক্য লিখে রেখেছি, এখানে বলছে টিটু প্লেস ডেইলি। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে টিটু এবং একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি প্লেস, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তার মানে একটা ফাইনাইট ভার্ব আছে এবং একটা সাবজেক্ট আছে। এটা একটা মেন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ হিসেবে কাজ করছে। ওকে,
তো আমরা মেইন ক্লজের একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছি। এবার আমরা দেখার চেষ্টা করব যে ডিপেন্ডেন্ট ক্লজ কি। মেইন ক্লজের ঠিক অপোজিটটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের নেচারে প্রথমত বলা হচ্ছে ইট ক্যানট স্ট্যান্ড অ্যাজ আ সেন্টেন্স, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজগুলো একটা বাক্যের মতো কাজ করতে পারে না। দেন ইট সেজ ইট ডাজ নট গিভ কমপ্লিট সেন্স। ডিপেন্ডেন্ট ক্লজগুলো একটা বাক্যের মতো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এবং এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে ইটস ফার্স্ট ওয়ার্ড ইজ আ সাবঅর্ডিনেটর, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের একটা বড় ক্যারেক্টারটা হচ্ছে এটার প্রথম শব্দটা হবে একটা সাবঅর্ডিনেটর। এই সাবঅর্ডিনেটরটা কখনো কখনো রিলেটিভ প্রোনাউন হতে পারে, কখনো কখনো কিছু কনজাংশন হতে পারে, যেমন হু, উইচ, দ্যাট, অথবা এস, সিন্স, দো, অলদো, ইভেন দো। এগুলো কিছু সাবঅর্ডিনেটরস বা কনজাংশনস যেগুলো ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করতে সাহায্য করে। বোর্ডে 3টা বাক্য লেখা আছে। আমরা এই বাক্যগুলো বিশ্লেষণের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করব যে ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের নেচারগুলো, কোনটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোনটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবারও মনে রাখবো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো একা বাক্যের মতো কাজ করতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজগুলো বাক্যের মতো কাজ করতে পারে না, সে মেন ক্লজকে সাহায্য করে বাক্য তৈরির জন্য। আমরা প্রথম বাক্যটি যদি দেখি, ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা করো, ইউ উইল পাস, তুমি উত্তীর্ণ হবে বা পাস করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো। এই ক্লজটাকে আমরা দেখতে পাচ্ছি ইফ একটা সাবঅর্ডিনেটর দিয়ে শুরু হয়েছে এবং এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটি হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ। এবং আরেকটা ক্লজ আছে এখানে ইউ উইল পাস, তুমি পাস করবে। এটি হচ্ছে একটি মেন ক্লজ। কারণ আমি যদি এই সাবঅর্ডিনেট ক্লজকে আড়াল করি বা এই বাক্য থেকে মুছেই ফেলি, তবুও এই অংশটি একটি বাক্যের মতো কাজ করতে হবে। ইউ উইল পাস, তুমি পাস করবে। কিন্তু পক্ষান্তরে আমি যদি এই ক্লজটাকে যদি আড়াল করি, এই ক্লজটাকে আড়াল করে যদি, তাহলে ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা করো, এই ক্লজটা কিন্তু একটা বাক্যের মতো কাজ করতে পারছে না। অর্থাৎ আমরা আবারও দেখছি যে সাবঅর্ডিনেট ক্লজটা একা বাক্যের মতো কাজ করতে পারে। ইট ক্যানট স্ট্যান্ড অ্যাজ আ সেন্টেন্স। দ্যাট মিনস এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটি একটি মেন ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা মেন ক্লজের পরেও লিখতে পারি। এই বাক্যটা এরকম হতে পারে, ইউ উইল পাস ইফ ইউ স্টাডি। সেক্ষেত্রে যেটা হবে, তখন আর এই যে সাবঅর্ডিনেট ক্লজ এবং মেন ক্লজকে আলাদা করার জন্যে যে কমা চিহ্নটি আমরা ব্যবহার করেছি সেটির প্রয়োজন হবে না। এটুকু একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, সেকেন্ড বাক্যটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। হি ইজ হ্যাপি দো হিজ ফাদার ইজ পোর। হি ইজ হ্যাপি, এটা একটা মেন ক্লজ এবং এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ আমরা এই ক্লজটা দেখতে পাচ্ছি একটা সাবঅর্ডিনেটর দো দিয়ে শুরু হয়েছে। যদিও দো হিজ ফাদার ইজ পোর, যদিও তার বাবা দরিদ্র। এটি একটি, এই অংশটি একটি সাবঅর্ডিনেট ক্লজ আর এটি একটি মেন ক্লজ। কারণ আমরা যদি এই ক্লজকে মুছেও দেই, সাবঅর্ডিনেট ক্লজকে মুছে দিলেও এটি একটা বাক্যের মতো কাজ করতে পারছে। হি ইজ হ্যাপি, সে সুখী, এটা একটা পূর্ণ বাক্য। সো দিস ইজ আ মেন ক্লজ। যে অংশটি আমি মুছে দিলাম সেটি একটি সাবঅর্ডিনেট ক্লজ ছিল। তৃতীয় বাক্যটা আমরা দেখার চেষ্টা করি। রাজু ওয়েন্ট টু ঢাকা। রাজু ওয়েন্ট টু ঢাকা, এটি একটি মেন ক্লজ আমরা দেখতে পাচ্ছি, কারণ এই অংশটি একটা বাক্যের মতো কাজ করতে পারছে। এবং হিজ ফাদার, হিজ ফ্রেন্ডস বিকেম সো হ্যাপি। হিজ ফ্রেন্ডস, এইটুকু অংশ, এটাও একটা মেন ক্লজ, কারণ এই অংশটাও একটা বাক্যের মতো কাজ করতে পারে। এবং এই যে দুইটা মেন ক্লজ এন্ড দিয়ে কানেক্ট হয়েছে। তো পরবর্তী ক্লাসটা আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর নেওয়ার চেষ্টা করব এবং এই ক্লজ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে তবেই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে পারবো। আর ক্লজ এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ধারণাটা আমরা যদি সঠিকভাবে নিতে পারি, তাহলে ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে হয়, সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, সেই কাজগুলো আমাদের জন্য সহজতর হয়ে যাবে। তো আবারও প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আগামী ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। সবাই আমার চ্যানেলে এবং পেজে এঙ্গেজ থাকবে এবং অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওগুলো অতটুকু কাজে আসে তাহলে আপনার মূল্যবান কমেন্টস দিয়ে, লাইক, ফলো দিয়ে এবং শেয়ার করার মধ্য দিয়ে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা, হয়তো অনেকেরই স্কুল কলেজ ছুটি হয়ে গেছে, তারপরেও অনুরোধ থাকবে এই ছুটিতে আমরা নিজের একটু বেশি দায়িত্ব নেওয়ার চেষ্টা করি। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ।